এটা ভোট জালিয়াতি, এটা ভোট চুরি। বিজেপি ব্রিটিশদের চাইতেও খারাপ। এখন ইসি মানে ইলেকশন কমিশনার হচ্ছে বিজেপির এক্সটেন্ডেড অফিস। শেষ পর্যন্ত জনবিক্ষোভের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। বিহারের ভোটার তালিকার সংশোধন ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যে সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে আগস্ট মাস থেকে আমাদের বাংলায় এই ভোটার তালিকা সংশোধন শুরু হতে পারে, অর্থাৎ এসআইআর শুরু হতে পারে। বিজেপি নেতাদের মুখে বারবার একটাই কথা আমরা শুনতে পাচ্ছি যে বাংলায় যদি ভোটার তালিকা সংশোধন হয় তবে বাংলার ভোটারদের মধ্যে নাকি 70 লক্ষেরও বেশি নাম বাদ যেতে পারে। কিভাবে এত আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাটা তারা বলতে পারছে? এত আত্মবিশ্বাস কোথায় পাচ্ছে বিজেপি? রাহুল গান্ধী যেটা বলেছেন আমি সেটাই মনে করিয়ে দেব। স্বাধীন ভারতবর্ষের বৃহত্তম ভোট জালিয়াতি করার জন্য বিজেপি রাস্তায় নেমে পড়েছে। এটা ভোট জালিয়াতি, এটা ভোট চুরি। কেন আমি এই কথাটা বললাম? আমাদের পূর্বের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই জোর করে লোকদের ভোট না দিতে দেওয়ার জন্য শেষ পর্যন্ত জনবিক্ষোভের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। পশ্চিমের প্রতিবেশী দেশ পাকিস্তানের এভাবে ভোট জ্বালিয়ে দিয়ে এবার বিজেপি পশ্চিমবঙ্গে এই চেষ্টাটা গোটা ভারতবর্ষ জুড়েই করছে। পশ্চিমবঙ্গ ওই চেষ্টাটা শুরু করছে। আমি আপনাকে দেখাই, আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুলছেন, দেখুন এইটা হচ্ছে বিজেপির অবস্থা। বিজেপি যাদেরকে বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করছে, সেই আমিন শেখ, এটা হচ্ছে তার 1941 সালের জমির দলিল। 1941 সাল তাকে বাংলাদেশি বলে পুশব্যাক করছে। সে বাধ্য হয়ে সে থানায় অভিযোগ জানিয়েছে। দেখুন বিহারের ক্ষেত্রে বিজেপি যে ভোট জালিয়াতিটা করেছে সেটা হচ্ছে যে সমস্ত কাগজপত্রকে গুরুত্ব দেওয়া হতো এত, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, সেগুলোকে মান্যতা না দিয়ে 11টা কাগজপত্র চেয়েছে। যে 11টার মধ্যে ধরুন পাসপোর্ট আছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে, সরকারি চাকরি করলে তার নথি আছে। বিহারের উদাহরণ দিয়ে বলি, বিহারের মোট জনসংখ্যার মধ্যে মাত্র 2% কাছে পাসপোর্ট আছে। বিহারে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে মাত্র 23% লোকের কাছে, কারণ সবাই ম্যাট্রিকুলেশন করে। সরকারি চাকরি করে ওখানে 4.8%, তাদের কাছে মাত্র সেই পরিচয়পত্র আছে। তাহলে 70% মানুষকে এমন একটা পরিস্থিতির দিকে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া কাগজপত্র না দেখাতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না যে তেজস্বী যাদব 2024-এর লোকসভা নির্বাচন বিহারে প্রায় 23% ভোট পেয়েছিলেন এবং তার জোটসঙ্গীরা সবাই মিলে প্রায় 30%। তিনি ভোট বয়কটের ডাক দেওয়ার কথা বলছেন, তিনি ভোটে পার্টিসিপেট করেন। কারণ বিজেপি যেভাবে বিহারে ইলেকশনের নামে যে জালিয়াতিটা করতে চলেছে, যেখানে যোগ্য ভোটারদের তালিকায় নাম থেকে বাদ দিয়েছে, সেইটার মানে প্রতিবাদ এটা করছে। তেজস্বী যাদব যেটা করেন তার বিহারে এই প্রথম দেখা যাবে স্বাধীনতার পর প্রথম যে দলটির কাছে 30% ভোটার মানে জনসমর্থন আছে তারা পার্টিসিপেট করে। গণতন্ত্রের নিয়ম হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসি। সেই পার্টিসিপেটরি ডেমোক্রেসিকে বিজেপি ধ্বংস করে দিতে চাইছে। আবারও বলছি, বাংলাদেশে যেভাবে ভোট জালিয়াতি হতো, পাকিস্তানে যেভাবে ভোট জালিয়াতি হয়, সেইটা রিপিট করবার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীরা ভারতবর্ষে। বিহারে অলরেডি করেছেন, পশ্চিমবঙ্গ। বিহার নিয়ে পার্লামেন্টে তুমুল হইচই হচ্ছে। কাল রবিবার সোমবার 28শে জুলাই সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে। কিন্তু এটা শুধু আইনগত না, রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ না করলে, আমি ওই জন্য আপনাকে কাগজ দেখালাম, যাকে আপনি পেল অর্ডারে করে কোনো সভ্য দেশে কোনো নাগরিককে পেল অর্ডারে করে সীমান্তের ওপাশে ছুড়ে ফেলা হয়। যাকে পেল অর্ডারে করে ছুড়ে ফেলেছে তার পরিবারের 1941 সাল থেকে ভারতবর্ষের জমি আছে, জমির মালিকানা আছে, তাদেরকে এরা বাংলাদেশি বলে নিশানা করছে। প্রথমে ভাবা হয়েছিল শুধু মুসলমানদের নিশানা করা হচ্ছে, না, দলিত বাঙালি, আদিবাসী বাঙালি, তাদেরকে নিশানা করা হচ্ছে। উত্তরবঙ্গে যারা যারা নোটিশ পেয়েছেন এনআরসি, তারা একজনও মুসলমান না, তারা দলিত, আদিবাসী। বিজেপি আসলে এমন একটা সিস্টেমে আমাদের ফেরত নিয়ে যেতে চাইছে 1947-এ দেশ স্বাধীন হওয়ার আগে যেটা ছিল, অর্থাৎ সকলের কাছে ভোটাধিকার থাকে। আমরা যে সকলের কাছে ভোটাধিকার পেয়েছি এটা কংগ্রেসের আন্দোলনের ফল, এটা বি.আর. আম্বেদকর 1928 সালে যে ডেপুটেশন দিয়েছিলেন সাইমন কমিশনের কাছে তার ফল, যে ভারতবর্ষে যেন সবার ভোটাধিকার থাকে। বিজেপি আবার ওই স্বাধীনতার আগের সিস্টেমটা আমাদের নিয়ে যেতে চাইছে,
যে ভারতবর্ষে কিছু দাসানুদাস থাকবে, তারা শুধু কাজ করবে, তাদের ভোটাধিকার থাকবে না, আর বাকিরা রাজত্ব করবে। তবে বিজেপি আর ব্রিটিশ কি এক হয়ে গেল? বিজেপি ব্রিটিশদের চাইতেও খারাপ। মানে বিজেপি ব্রিটিশরাও এতটা সাম্প্রদায়িক, এতটা মানুষের স্বার্থহীন কাজ করত। যদি না কাজ করে, একটা বিহারে আপনি যেটা বলছেন, বিহারে 71 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে 29 লক্ষ নাম বলেছে যে এরা নিজেরা অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়ে গেছে। এখন তো সবাই প্রশ্ন করছে, অন্য ঠিকানায় স্থানান্তরিত যে হলো, ইলেকশন কমিশনার জানলো কি করে? যদি আপনি ঠিকানায় গিয়ে না পান, আমি আমার ঠিকানায় গিয়ে আমাকে না পাওয়া যায়, তাহলে আমার মোবাইল নাম্বার, আমার মেল আইডিতে একটা মেল আসবে, নোটিশ আসবে যে আপনাকে আমরা আপনার ঠিকানায় পেলাম না, আপনি এসে যোগ্য কাগজপত্র দেখিয়ে নিজের ভোটাধিকারকে নিশ্চিত করুন বা নিজের নাগরিকত্বের প্রমাণ দিন। তা না করে অ্যাব্রাপ্টলি বাদ দিচ্ছে। আবারও বলছি, বিজেপি ভারতবর্ষকে একটা আফ্রিকার বিভিন্ন দেশে যেরকম হয় বান্টু, আমরা বলি বান্টু ডেমোক্রেসি, যেখানে আসলে কারো কোনো ভোটাধিকার নেই, সেই জায়গায় নেই। এটা কোনো সভ্য দেশে হয় যে, আবার আমি রিপিট করছি, 70 লক্ষ বিহারের মোট ভোটার, মানে ভোটার তালিকায় যত নাম ছিল, তার মধ্যে 10% লোকের নাম বাদ দিয়ে দিল। এবং কেন বাদ দিল তার কোনো ঠিক নেই। পশ্চিমবঙ্গে যাদেরকে পুশব্যাক বা বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাদের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এই ঘটনাটা হচ্ছে। এর আপনি কি জবাব দেবেন? আমরা এতদিন জেনে এসেছি যে ইলেকশন কমিশন একেবারে নিরপেক্ষতার সাথে কাজ করে, নিরপেক্ষতা, কিন্তু এখন তো দেখছি যে সেটাও দলভিত্তিক হয়ে যাচ্ছে, বা কোথাও গিয়ে কোনো একটা দলের হয়ে তারা কাজ করছে। দলভিত্তিকও না, ক্রমশ মনে হচ্ছে যে ইডিকে আগে আমরা বলতাম, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে বলতাম যে সেটা হচ্ছে বিজেপির এক্সটেন্ডেড অফিস বিরোধীদের অ্যারেস্ট করার জন্য। এখন ইসি মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির এক্সটেন্ডেড অফিস। ভুলে যাবেন না যে 2024-এ লোকসভা নির্বাচনের আগে যখন বিজেপি নেতাদের বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ উঠল, তখন এই ইলেকশন কমিশন, তখনই ইলেকশন কমিশন রাজেশ কুমার শায়রি আবৃত্তি করলেন। আর এখন জ্ঞানেশ কুমার, যিনি এখন ইলেকশন কমিশনার, তিনি কোনো উত্তরই দেন না। এই যে প্রশ্নগুলো তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা করছেন, তার কি জবাব আছে যে বিহারে কেন এত লোকের নাম?